জীবনের সমস্ত মায়ামোহ ত্যাগ করে 12 বছরের কঠিন তপস্যা, এনএসজি কমান্ডের মতো ভয়ঙ্কর ট্রেনিং, লিঙ্গকে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া, বিবস্ত্র হয়ে যাওয়া এবং মহিলা নাগা সন্ন্যাসী হলে বস্ত্র পরবেন কি, এগুলো সবই নাগা সাধুদের জীবনের ঘটনা, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজকে আমরা জানব নাগা সাধুদের অজানা ইতিহাস। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব সন্ন্যাসের উৎপত্তি কোথা থেকে। 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে এসেছিলেন, তিনি বিভিন্ন ধর্মের সমাগম দেখেছিলেন। এদের মধ্যে অন্যতম ছিল নাগা সাধুরা, অর্থাৎ বহু শতাব্দী ধরেই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব ছিল। তাদের আরাধ্য দেবতা ছিল শিব, পাশাপাশি দিগম্বর জৈনকেও অনুসরণ করেন নাগা সন্ন্যাসীরা। আদিগুরু শঙ্করাচার্যই দেশজুড়ে আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন। গবেষকদের মতে নাগা শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ পাহাড়, অর্থাৎ যারা পাহাড়ে থাকতেন তাদেরকেই পাহাড়ি বা নাগা বলা হতো। ব্রহ্মচর্য গ্রহণ করার পর যারা আর গার্হস্থ্য জীবনে ফিরতেন না, ধর্ম পালন করতেন, তারাই নাগা সন্ন্যাসী হন। তবে সাধারণ মানুষদের থেকে নাগা সন্ন্যাসীরা অনেকটাই আলাদা। নাগা সাধু কিভাবে হয়? তবে সকলে নাগা সন্ন্যাসী হতে পারেন না। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কেউ আর নাগা সন্ন্যাসী হতে পারেন না। যারা নাগা সন্ন্যাসী হন তাদের ছোটবেলাতে সন্ন্যাস গ্রহণ করতে হয়। তপস্যা, ধ্যান, কঠোর অনুশীলনের মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হন। নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রা শুরু হয় ব্রহ্মচর্য থেকে। এই প্রথম স্তরই অত্যন্ত কঠিন হয়, যা সকলে পালন করতে পারেন না। শৈশবেই আখড়ায় যোগ দিতে হয়। এরপর তাদের অনেক পরীক্ষা দিতে হয়, যেখানে তাদের মনের দৃঢ় প্রতিজ্ঞা ও একাত্মবোধ যাচাই করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে 12 বছর ব্রহ্মচর্যের জীবন কাটাতে হয়। এরপর ধাপে ধাপে পঞ্চগুরু পিণ্ডদান। শিব, বিষ্ণু, শক্তি, সূর্য, গণেশ এই 5 দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ডদান করেন। সাধারণত মৃত্যুর পরে পিণ্ডদান করা হয়। তবে সন্ন্যাস জীবনে যেহেতু নতুন একটি জীবন, তাই সন্ন্যাসী হওয়ার আগে তাদের পূর্ববর্তী জীবন সম্পূর্ণ পরিত্যাগ করতে হয়। সামাজিক পারিবারিক বন্ধন ত্যাগ করে পিণ্ডদানের মাধ্যমে নবজন্ম হয় তাদের। নাগা সন্ন্যাসীদের প্রধান গুরু আদি শঙ্করাচার্য। যদুনাথ সরকার লিখেছেন, সপ্তম অষ্টাদশ শতাব্দীতে শঙ্করাচার্য মূলত হিন্দু সন্ন্যাসীদের সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। শঙ্করাচার্যের দেখানো পথেই তাদের বারবারান্ত। এদের মধ্যে মূলত দুটো ভাগ, শাস্ত্রধারী ও অস্ত্রধারী। ভারতে সুলতানের যুগ শুরুর পর নানাভাবে নাগা সন্ন্যাসীদের হামলার মুখে পড়তে হয়েছিল। সেখান থেকে দুটো আলাদা গোষ্ঠীর ভাবনা। একটা গোষ্ঠী শাস্ত্রচর্চা ও সাধনা করবে, অন্য গোষ্ঠী সাধনার পাশাপাশি সশস্ত্র প্রশিক্ষণও নেবে। তাদেরকে এনএসজি কমান্ডের মতো ট্রেনিংও দেওয়া হয়। এবার আমরা জানব লিঙ্গ নিষ্ক্রিয়করণ। শেষ ধাপ হলো লিঙ্গ নিষ্ক্রিয়করণ। এই ধাপে লিঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই সময় সন্ন্যাসীদের 24 ঘন্টা উপবাস করতে হয়। গোটা একটা দিন তারা আখড়ার পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন, এক চুলও নড়ে না। এই রীতির মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধতা হয়। এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরই একজন নাগা সন্ন্যাসী হতে পারেন। নাগা সন্ন্যাসীর জীবন কেমন হয়? সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েন নাগা সন্ন্যাসীরা। ভোর 3টে ও 3:30 উঠে তারা প্রথমে স্নান করেন, তারপর ধ্যান করতে বসেন। দেবতার নাম জপ করার পর যজ্ঞ শুরু করেন। নিয়মিত ধর্মগ্রন্থ পড়েন। আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের। নাগা সন্ন্যাসীদের জীবনে রজগুণ, তমগুণের কোনো স্থান নেই। বহু মানুষই নাগা সন্ন্যাসীদের ভয় পান, তবে তাদের দাবি তারা খুবই শান্ত, মন কোমল
সকলের উচিত একবার নাগা সন্ন্যাসীদের আখড়ায় এসে তাদের সঙ্গে কথা আলাপচারিতা করা। এই নাগা সন্ন্যাসীরা কি খেয়ে বেঁচে থাকেন? নাগা সন্ন্যাসীরা সাত্ত্বিক খাবার খান। ভাত, গম, রুটি, দুধ, দই, শাকসবজি, আলু এবং মিষ্টি প্রধান খাদ্য। তবে দিনে মাত্র একবারই খাবার খান তারা। নাগা সন্ন্যাসীরা নিজে উপার্জন করেন না, তাদের ভিক্ষার উপরে নির্ভর। সেক্ষেত্রে নিয়ম রয়েছে, নাগা সন্ন্যাসীরা 7টির বেশি বাড়ি থেকে ভিক্ষা চাইতে পারবেন না। লোভ সংক্রমণের জন্যই এই নিয়ম। নাগা সন্ন্যাসীরা কি পোশাক পরেন? নাগা সন্ন্যাসীদের অন্যতম পরিচয় হলো তারা কোনো পোশাক পরবেন না। নাগা সন্ন্যাসীরা শরীর থেকে মন শুদ্ধ রাখেন, সেই কারণে তারা পোশাক পরেন না। মোহ মায়া ত্যাগেই একটি অংশ পোশাক পরিত্যাগ করা। নাগা সন্ন্যাসীদের ঠান্ডা কেন লাগে না? নাগা সন্ন্যাসীদের ঠান্ডা না লাগার অন্যতম কারণ হলো তারা বিভূত লাগান। মৃতদেহের ছাই বা বিভূতি যা মন্ত্রপুত, তা নাগা সন্ন্যাসীদের শীত থেকে সুরক্ষা দেয়। তাছাড়া নাগা সন্ন্যাসীরা সংযমের জীবনযাপন করেন, তাই শরীরে শক্তি স্থিত থাকে। শরীর ভিতর থেকে উষ্ণ হয়, যা প্রবল ঠান্ডাতেও সুরক্ষা দেয়। এবার আমরা জানবো নাগা সন্ন্যাসীদের জট। বিনা পোশাক যেমন নাগা সন্ন্যাসীদের পরিচিতি, তেমনি তাদেরই জট অন্যতম পরিচিতি। নাগা সন্ন্যাসী হওয়ার পর তাদের কাছে দুটি পথ থাকে, হয় তারা চুল কাটতে পারবেন না, জট রাখতে হবে, নয়তো সম্পূর্ণ চুল কামিয়ে ফেলতে হবে। নাগা সন্ন্যাসীদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, তারা জট রাখবেন নাকি ন্যাড়া হয়ে যাবেন। নাগা সন্ন্যাসীরা সারা বছর কোথায় থাকেন? কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে আসেন নাগা সন্ন্যাসীরা। মেলা শেষ হয়ে গেলে তারা তীর্থে বেরিয়ে পড়েন। মূলত শীতল স্থানে থাকেন তারা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ের নির্জন এলাকায় থাকেন। সেখানে পাহাড়ি গুহায় বাস করেন এবং সারা বছর সেখানে ধ্যান করেন। পুরুষ নাগা সন্ন্যাসীরা প্রকাশ্যে নগ্ন অবস্থায় ঘোরেন। মহিলা নাগা সন্ন্যাসীরা বিবস্ত্রে ঘুরতে পারেন না, তারা গৃহবস্ত্র পরেন, তবে সেলাই করা কোনো পোশাক তারা পরেন না। ধর্মরক্ষায় নাগা সাধু। মোগল আমলে বিশেষ করে সম্রাট ঔরঙ্গজেবের 1658 থেকে 1707 শাসনকালে অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয়। এই সময় নাগা সাধুরা অস্ত্র হাতে তুলে নেই। কাশী বিশ্বনাথ মন্দির রক্ষা। নাগা সাধুরা কাশী বারাণসীতে মন্দির রক্ষায় মুঘল বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। অযোধ্যা প্রতিরোধ। অযোধ্যা রাম মন্দির সংরক্ষণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঋষিকেশ ও হরিদ্বার যুদ্ধ। ঋষিকেশ ও হরিদ্বারের আখড়া এবং মন্দির রক্ষায় তারা মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আফগানদের বিরুদ্ধে যুদ্ধ। 1757 সালে আফগান সেনাপতি আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ চালিয়ে মন্দির ধ্বংস করতে থাকেন। নাগা সাধুরা তখন হিন্দু ধর্মীয় স্থাপনা রক্ষার জন্য সরাসরি লড়াই করেন। গোকুল যুদ্ধ। আফগান বাহিনী যখন বৃন্দাবন ও গোকুল আক্রমণ করে, তখন হাজারো নাগা সাধু যুদ্ধক্ষেত্রে নেমে পড়েন। কুম্ভ মেলা প্রতিরোধ। কথিত আছে একবার কুম্ভ মেলার সময় মুসলিম আক্রমণকারীরা তীর্থযাত্রীদের হত্যা করতে এলে নাগা সাধুরা পাল্টা আক্রমণ করেন। নাগা সাধুদের জীবন আমাদের শেখায় আত্মত্যাগ, সংযম এবং ধ্যানের শক্তি। তারা শুধুমাত্র সাধক নন, বরং এক প্রকার জীবন্ত ইতিহাস। আপনি কি কখনো কুম্ভ মেলায় নাগা সাধুদের দেখেছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।